আসাদ মাহমুদ, অভ্যুত্থানের পরে 1 বছরের পরে আমরা হিসাব নিকাশ হইলেও তো মিলাতে হয়। হালখাতার মতো না হইলেও এটা একটা সাধারণভাবেই যে 3 মাস কেমন যায়, 9 মাস কেমন যায়, 12 মাস কেমন গেল, 12 মাসের পরে আমরা এখন এই অবস্থায় কোথায় দাঁড়িয়ে আছি, এই প্রশ্ন যদি আমি আপনাকে করি যে একটা স্বৈরাচারী সরকার থেকে আমরা একটা পরিবর্তনের লক্ষ্যে একটা পরিবর্তন হলো, সেই পরিবর্তনকে আমরা স্বাগত জানালাম, মানুষ স্বাগত জানালো। এই অবস্থায় দেশটা একটা খারাপ অবস্থার মধ্যে ছিল, এটা কোনো সন্দেহ নেই। একটা জায়গাতে ফিরে আসছে, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা সফল হইনি। এই যে মানুষের মাঝে হতাশা, কেন এই হতাশাটা? ধন্যবাদ আপনাকে। এটা নিয়ে আমি তো ইদানিং অনেক লেখালেখি করি ফেসবুকে, আমার একটা কলামও আছে মিডিয়া ওয়াচ বলে। তো স্বাভাবিকভাবে আপনার মনে, জায়েদ সাহেবের মনে, অন্যান্য সবার মনে যে প্রশ্ন হয়, আমার মনেও সেই একই প্রশ্ন আসে যে এরকম তো হওয়ার কথা ছিল না, কেন হলো এরকম? তো সেখানে আমার যেটা মনে হচ্ছে আর কি, যে আমার যদ্দূর উনি ডক্টর ইউনূস যখন জানলাম যে উনি দায়িত্ব নিচ্ছেন, আমরা সবাই খুব মানে আশান্বিত হলাম যে না, এবার একটা ভালো লোকের কাছে দেশ পড়েছে এবং সবকিছু আশা করি ঠিক হয়ে যাবে এবার। তো উনি দায়িত্ব নিলেন 8 আগস্ট। আমি 10ই আগস্ট আমার মনে আছে এখনো, আমি একটা লেখা লিখলাম ডক্টর ইউনূসের কাছে খোলা চিঠি। তো সেখানে আমি 2টা কথা বলেছিলাম। আমি বললাম যে স্যার, 1 নম্বর, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, আমি অনেকবার ওনাকে ইন্টারভিউ করেছি, আমি ওয়াশিংটন টাইমসে ওনার উপরে মানে কভার স্টোরি করেছি আর কি। মানে তো আমি লিখলাম যে স্যার, আপনার কাছে অনুরোধ, 2টো কাজ আপনি প্রথমেই করেন। 1 নম্বর, এই দেশে যারা ক্ষমতাবান, দুর্নীতি সেখান থেকেই শুরু হয়, তারাই দুর্নীতি করে সবসময় এবং তাদেরকে জবাবদিহিতে আনা যায় না। তো আপনি স্যার নেওয়ার পরে আপনি একটাই কাজ, মানে 1 নম্বর কাজটা করেন যে আপনি আপনার নিজের সম্পদের বিবরণী জনসমক্ষে প্রকাশ করেন। এতে 2টো কাজ হবে। একটা হবে যে ক্ষমতাধররা সম্পদ বিবরণী জনসমক্ষে জানায়, এটা একটা নজির থাকবে, পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা একটা অব্লিগেশনে থাকবে যে আমাদেরও এটা করতে হবে, মানুষেরও মনে হবে যে না, এটা করতে হবে। আর দ্বিতীয় কথা বললাম যে আপনি বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার একটা শক্ত হাতে এটা করেন। তো 13 তারিখে উনি জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দিলেন, মানে 8 তারিখে ক্ষমতা নেওয়ার পর, এবং 13 তারিখে আমার খুব ভালো লাগলো, মনে হয় উনি আমার পোস্ট পড়েছিলেন কি না আমি জানি না। উনি বললেন যে আমি সহ উপদেষ্টা পরিষদে যারা আছে, সরকারি সবাই আমাদের সম্পদের হিসাব বিবরণী জনসমক্ষে আমরা প্রকাশ করব। এটা উনি বললেন যে এটা কাজ শুরু হয়ে গেছে অলরেডি, এটা আমরা করব। আর দ্বিতীয় কথা বললেন যে আমরা চেষ্টা করব যতখানি পারি যে দেশে আইনের শাসন যেন প্রতিষ্ঠা হয়, সব কিছু। কিন্তু 2 মাস পরে একজনে আমাকে বলল যে আপনি কি জানেন যে উনি ওনার মামলা এক্সিকিউটিভ অর্ডারে উনি মানে প্রত্যাহার করে নিয়েছেন। আমি বললাম এটা তো ওনার করার কথা না, এটা তো ঠিকভাবে করবে। পরে আমি যখন খোঁজ নিলাম এটা, যে দেখলাম যে সত্যি তাই করেছেন সেটা, আমি খুবই হতাশ হয়ে গেলাম। এবং আমি তার পরের দিনই একটা লেখা লিখলাম যে ডক্টর ইউনূসকে আইন কি প্রভাবিত করছেন, এরকম একটা লেখা আমি লিখলাম যে এটা তো আপনার করার কথা না। আপনি যদি সত্যিকার অর্থে বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করেন, তাহলে তো আপনার উচিত ছিল যে আপনার বিরুদ্ধে যে মামলা আছে আপনি বলবেন যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা সমাধান হবে, এ ব্যাপারে আমি কোনো হস্তক্ষেপ করব না। তখন আমি বললাম যে আপনি যদি এটা করেন তাহলে শেখ হাসিনার সঙ্গে আপনার পার্থক্যটা কি, খালেদা জিয়ার সঙ্গে আপনার পার্থক্য, হোসেন মোহাম্মদ এরশাদের সাথে আপনার পার্থক্য কি, এটা আপনি কেন করতে গেলেন? এটার কোনো জবাব নেই। তারপরে দেখলাম উনি 666 কোটি টাকার কর মওকুফ, আর একের পর এক গ্রামীণ ব্যাংকে এবং অঙ্গ প্রতিষ্ঠানের যত রকমের ব্যাপার ছিল সেগুলো তিনি একটার পর একটা উনি এক্সিকিউটিভ অর্ডারে সব করতে থাকলেন। গ্রামীণ ব্যাংকের মালিকানার 25%, সরকারি 25%, সেখান থেকে উনি 10%-এ নিয়ে আসলেন। তারপরে গ্রামীণ টেলিকম, এটা নানান, মানে একটার পর একটা এগুলো করতেই থাকলেন।
তো তখন আমি বললাম, তখন অনেকে আমাকে বেশ ওনার পক্ষের যারা ছিল, আমি ওনার পক্ষে ছিলাম সত্যি কথা বলতে কি, তো তারা আমাকে খুব মানে কটু ভাষায় বলল যে আপনি এই সমস্ত কি বলতেছেন, এগুলো তো কোনো ঠিক না, ওনার তো গ্রামীণ ব্যাংকে কোনো মালিকানা নাই। তো আমি বললাম যে তখন আমি মানে একটা উদাহরণ, একটা লেখা লিখলাম যে সিরাজ ইসলাম চৌধুরী, প্রফেসর সিরাজ ইসলাম চৌধুরী, ওনার সাথে ওই সম্ভবত 81 সালের দিকে তখন জিয়াউর রহমান ক্ষমতায়। তো জিয়াউর রহমান তো সবসময়, যে উনি খুব সৎ মানুষ, আর্থিক সততা ছিল। তো আমি একদিন স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার এই লোকটা তো মনে হচ্ছে খুব সৎ লোক। তো উনি হাসতে হাসতে বললেন যে আরে আরশাদ শোনো, তার তো অসৎ হওয়ার তো কোনো কারণ নাই, পুরো দেশই তো তার, তো সে অসৎ হতে যাবে কেন? তো আমি তখন বললাম যে গ্রামীণ ব্যাংকের মালিকানা ডক্টর ইউনূসের নাই, খুব ভালো কথা, কিন্তু উনি তো সমস্ত সুযোগ সুবিধাগুলো সেখান থেকেই পাচ্ছেন, তাই না? তো এটা কেমন কথা? তা আপনার তো মালিকানার দরকার নাই, আপনি যদি সমস্ত সুযোগ সুবিধাগুলো সেখান থেকে নেন, তাহলে তখন থেকেই মানুষের মনে নানান প্রশ্ন দেখা দিতে শুরু করলো যে এই লোকটা কিসের জন্য আসছে। তারপরে উনি প্রতি মাসে একবার করে বিদেশে যাচ্ছেন। তারপরে আমাদেরকে কি গেলানো হলো যে এগুলা সব দ্বিপাক্ষিক ভিজিট। তো আমি লিখলাম যে দ্বিপাক্ষিক ভিজিট যদি হয় তো তার একটা প্রক্রিয়া চলে আর কি, দুই দেশের মধ্যে আলোচনা হয়, সেখানে এজেন্ডা কি হবে সেগুলো ঠিক হয়। তারপরে নর্মালি হোস্ট কান্ট্রি সমস্ত খরচ বহন করে, যে ওখানে হোটেলে থাকা যাওয়া, এগুলো সব নর্মাল প্র্যাকটিস আর কি। যত আপনাকে দাওয়াত দেয়, আমরা যেমন কাউকে দাওয়াত দিলে সেইভাবেই সেটা করি। তো এখন দেখা গেল যে প্রথমে বলা হলো যে উনি নিউ ইয়র্কে যাচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদ, সেখানে 7 জন মাত্র নিয়ে যাবেন। তো আমরা খুব খুশি হলাম যে না, শেখ হাসিনা তো 100-150 করে নিয়ে যেত বা অন্যান্যরা এইবার। কিন্তু যখন উনি গেলেন দেখা গেল সেখানে 7 জনের জায়গায় 57 জন হলো। তো স্বাভাবিকভাবে প্রশ্ন জাগিয়েছে কি ব্যাপার, এত লোক কোথা থেকে আসলো? পরে যেটা জানা গেল যে তার মধ্যে 35 জন ছিল এসএসএফ এর লোক, কেমন, তারপরে নানান এই সমস্ত পার্সোনাল স্টাফ এগুলো সমস্ত সবাই। আচ্ছা, ভালো কথা। তো তখন তারপর যখনই বিদেশে যাচ্ছেন তো এইরকম লোকজন সঙ্গে যাচ্ছে। তো আমি একটা লেখার মধ্যে লিখলাম যে আচ্ছা, আপনি যেখানে যাচ্ছেন আপনার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেই দেশের হোস্ট কান্ট্রির, তো আপনি 35 জন এসএসএফ সঙ্গে নিয়ে যান কেন? তো এটার যুক্তিটা কি? তো একজনে আমাকে বলল যে না, এটা নাকি সরকারি নিয়ম আছে। আমি বললাম উনি তো সরকারের প্রধান, এটা তো কোনো কোরআন শরীফের মানে কোনো কিছু লেখা নেই, তাই না? তো আপনি এটা কেন করবেন? এটা তো জনগণের টাকা, ট্যাক্সের টাকা, তাই না? তো আপনি, তো এই জন্যই মানে আমার মনে হচ্ছে যে এই সব নানান কারণে মানুষের মনে একটা সাংঘাতিক রকমের প্রশ্ন দেখা দিয়েছে যে এই লোকটা কিসের জন্য আসছে। আপনার কাছে আসবো পরে, অল্প আগে তার বক্তব্য শুনলাম। আরশাদ মাহমুদের কাছে আমি ফিরে আসছি আবার। আরশাদ মাহমুদ, আপনি যেটা অনেক কথাই বলেছেন জাহেদ, তার ফার্স্ট্রেশনটাও বলেছেন, তার প্রশংসাও করেছেন যে কাজগুলো হয়েছে, এটাও করেছেন। আপনার দৃষ্টিতে আপনি কিভাবে দেখেন? আপনি তো একদম চুলচেরা বিশ্লেষণ করার লোক। না, আমি যেটা ওই আগের সূত্রদের এবং ডক্টর জাহেদ যে কথাটা বললো সেটাই বলছি যে আপনি বলছেন যে আপনি আইনের শাসন বিশ্বাস করেন এবং এটাকে প্রতিষ্ঠা করবেন, তাহলে অবভিয়াসলি একটা প্রশ্ন আসে, আপনার এই সরকারের মনে হচ্ছে যে এখন পর্যন্ত মনে হচ্ছে যে সবচেয়ে এফিশিয়েন্ট মেধাবী একজনকে আপনি প্রথমে, তিনি আসলেন আমেরিকার থেকে, খলিলুর রহমান সাহেব, উনি খুবই মেধাবী লোক, ফার্স্ট হয়েছে, সবকিছুই ঠিক আছে। তো আমার মনে আছে উনি 2001 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার লতিফুর রহমান সাহেবের প্রাইভেট সেক্রেটারি হয়েছে। উনি আমেরিকার থেকে ওনাকে নিয়ে আসছিল এবং সে অনেকদিন সরকারি চাকরিতে ছিল না আর কি, কেমন ইউএন জব করতে আর কি। না, প্রথমে আমাদের এমবেসিতে ছিল ওখানে নিউ ইয়র্কে, তারপরে ওখান থেকে চলে গেল, তারপরে সেখান থেকে এনে সে ছিল অ্যাকচুয়ালি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লেভেলের, মানে বাংলাদেশের পর্যায়ে। তো পরে যখন তাকে, আর ওই পিএস এর পোস্টটা হলো জয়েন্ট সেক্রেটারি পোস্ট। তো যেহেতু সে অনেকদিন নাই, তো তখন তাকে করা হলো, সকালবেলায় তাকে ডেপুটি সেক্রেটারি করা হইলো এবং বিকেলে তাকে জয়েন্ট সেক্রেটারি করা হইলো 12 ঘন্টার মধ্যে। হ্যাঁ, তো ও লতিফুর, আমার মনে হয় আপনিও সেই অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। আমি লতিফুর রহমান সাহেবকে জিজ্ঞেস করলাম
যে আচ্ছা আপনি তো একজন বিচারপতি, মানে প্রধান বিচারপতি ছিলেন, তো আপনি এরকম একটা কাজ কেন করলেন? আপনি কি সারা বাংলাদেশে আর কোনো লোক পান নাই আপনার পিএস বানানোর? আপনি আমেরিকার থেকে একজনকে আনতে হইলো, আর এইভাবে আপনি সকালবেলায় একটা প্রমোশন, বিকেল কেন দিলেন এটা? তখন উনি বললেন, এটা সবার প্রেস কনফারেন্সে, ওপেন প্রেস কনফারেন্স, তো উনি বললেন যে সে খুব মেধাবী, সে ফার্স্ট হয়েছিল। তো আমি বললাম যে দেখেন, আমি তো তার মেধা নিয়ে আপনাকে কোনো প্রশ্ন করিনি, আমি বলছি যে প্রক্রিয়া এই নিয়োগটা হয়েছে এটা ঠিক হয়েছে কিনা, আপনি তো বিচারক। তো তখন উনি আমতা আমতা করতে থাকলেন। যাই হোক, পরে এবং সেই এই অক্টোবর মাসের 2 তারিখে, তখন ওখানে থাকার অবস্থায় এটা পত্রপত্রিকা আসছে, প্রথম আলো, জনকণ্ঠ, সব পত্রিকা আসছিল। সেখানে অক্টোবর মাসের 2 তারিখে ওই প্রধান উপদেষ্টার কার্যালয়ে একজন মহিলা নারী কর্মকর্তা ছিলেন, তার সঙ্গে কথিত আছে, এটা পত্রপত্রিকা আসছিল, যে তার সঙ্গে একটা পরকীয়ার সম্পর্ক হয় খলিল সাহেবের। তখন তাকে কিছুদিন পরের মধ্যে, যেহেতু 3 মাসের সরকার ছিল, তো তাকে নিউ ইয়র্কে পোস্টিং দেওয়া হইল। এই খলিল সাহেবই সেটার মানে উদ্যোগী হয়ে এটা করলেন, ভালো কথা। তখন তার স্বামী এটা জানতে পারে, ভদ্রমহিলার স্বামী, তার একটা প্রতিবন্ধী মেয়ে ছিল আর একটা বাচ্চা 2টা। তো স্বামী অবভিয়াসলি বলছে যে তুমি তো এইভাবে হঠাৎ করে সবাইকে ফেলে তুমি নিউ ইয়র্কে চলে যাবে, এটা কেমন কথা, আমাদের তো সব কিছু। তো এটা নিয়ে তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে অক্টোবর মাসের 2 তারিখে রাত 11টার সময় এরকম ঝগড়া চরম পর্যায়ে গেলে সেই তার স্বামী তাকে গুলি করে। গুলি করার পরে সে মারা যায়, এবং তারপরে ওই স্বামী নিজে সুইসাইড করে, মার্ডার সুইসাইড আর কি। এটা নিয়ে 3 তারিখ সকালে সমস্ত বড় বড় পত্রিকা এগুলাতে আসছে আর কি। তখন আমি এই কথাটাই লিখলাম, এবং সেই রাত্রে, ঠিক সেই রাত্রে খলিল দেশ থেকে পালিয়ে যায়। তখনও কিন্তু মানে হ্যান্ডওভার হয় নাই খালেদা জিয়ার কাছে ক্ষমতা, 1 সপ্তাহ আগেই সে চলে গেল দেশ থেকে। তো এরকম একটা ঘটনার পরে যখন আমি দেখলাম যে তাকে এরকম নিয়োগ দেওয়া হয়েছে হাই রিপ্রেজেন্টেটিভ, তখন আমি জিনিসটা লিখলাম। লিখে আমি বললাম যে ডক্টর ইউনূস, আপনি তো আইনের শাসনে বিশ্বাস করেন, এরকম একটা, তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আছে তার সম্পর্কে, আপনি অনুগ্রহ করে জিনিসটাকে হয়তো আপনি জানতেন না তার এটা, তো আপনি এটা ইনভেস্টিগেশন করার ব্যবস্থা করেন অ্যাটলিস্ট। তাহলে তো তারপরে যদি তার কোনো সম্পৃক্ততা না থাকে তাহলে সে এসে যাবে, আমাদের তো কোনো কিছু। কিন্তু আপনি জিনিসটাকে, মামলাটা তো আছে সেখানে, হ্যাঁ, এই মামলাটা ধামাচাপা দিল কে? আর আমাদের দেশে হচ্ছে কি, যারা ক্ষমতাবান তাদের জন্য আইন নাই, এটা তো আমরা সবসময় দেখি। তো আপনি যদি সাধারণ মানুষকে বুঝাতে চান যে আমি এমন একটা লোক ক্ষমতায় আসছি যে সাধারণ মানুষরা সবার জন্য আইন সমান, আইন কারোর জন্য আলাদা না, তো এই জিনিসটা আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে এই জিনিসগুলো লিখলাম যে স্যার আপনি এই জিনিসগুলো করেন ইমিডিয়েটলি, মানুষের মনে আস্থা জাগান যে না, এই দেশে আইনের শাসন হবে। তো সেটা উনি করলেন না। না করার ফলে তারপরে প্রথমে হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গা তো পাঠাই দিল। আমার মনে হয় আমি ডক্টর জাহেদের একটা অনুষ্ঠান সুযোগ দিয়েছি, একজনও যাবে না, এবং হি ওয়াজ রাইট, এবং আমরাও জানতাম এটা, সেটা হলো না কিছুই। তারপরে ওইটা না ইয়ে করো কি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বানাও, মানে কি কোথায় না। এবং ডিফেন্স মিনিস্ট্রিতে চিফ অ্যাডভাইজারের হেল্পিং হ্যান্ড হিসাবে উনি, হ্যাঁ, মানে এই জিনিসগুলো যাই হোক, তারপরে হয়তো আরো কথা বলবো আর কি। আপনি কি নির্বাচনের কোনো সম্ভাবনা দেখেন? না, সম্ভাবনা, এটা আমি লিখেছিও যে কোনো সম্ভাবনা আমি দেখি না। ওই ডক্টর জাহেদ যে কথাটা বললেন, প্রথম থেকেই একটা জিনিস লক্ষ্য করছি যে কিভাবে এটাকে বিলম্বিত করা যায়, কিভাবে না যাওয়া যায় যে কোনো অজুহাতে। এখন একটাই অজুহাত হচ্ছে ফ্যাসিবাদ ফেরত আসবে, আবার খুব সাবধান। এই ভাঙ্গা রেকর্ড আপনি বারবার বাজাচ্ছেন, সেখানে জঙ্গির মতো, মানে অদ্ভুত একটা। তো আপনি যদি কোনো, আর আমি এটা ডক্টর জাহেদের সাথে দ্বিমত পোষণ করি যে সরকারের ভেতর সরকার না, সবকিছুর মূল দায়ী হলো উনি। আচ্ছা, এটা উনি যদি সরকার, একটা পরিবারের যে প্রধান হবে, কেমন, তার যদি কোনো কন্ট্রোল না থাকে তাহলে হয়তো তাকে স্বীকার করতে হবে যে আমার ছেলে মেয়েরা আমার কথাবার্তা শুনে না, বাবা এখন তোমরা যাবো, আইন শৃঙ্খলা বাহিনী তোমরা এদেরকে, আমার ছেলে মেয়েদের ঠিক করো, আমি আর পারতেছি না এদের সাথে। এটা তো আপনাকে ওন করতে হবে, তাই না? আর সবচেয়ে বড় কথা, আপনি এ তো ট্যাক্স পেয়ারের টাকা, এগুলো সবকিছু আপনার যে যমুনার খরচ, কি বলে, উপদেষ্টাদের বেতন টেতন, এগুলো সবকিছু এদের সরকারি টাকায় তো যাচ্ছে। আর যে নির্বাচন কেন বিলম্বিত হবে, কিছু কিছু লোক আছে দেখবেন, সেদিন আমি একটা লেখা পড়লাম এই
ফেসবুকেই যে এই সরকার চলে গেলে এখন তো গণভবনে প্রধানমন্ত্রীর আর বাড়ি না, ওটা জাদুঘর করেছে, এখন প্রধানমন্ত্রীর জন্য একটা বাড়ি ঠিক করতে হবে। তো কি বাড়ি হবে? প্রথমে বলল যে যমুনাতে হয়তো উনি থাকবেন, অথবা হেয়ার রোডেরই আর দুটো বাড়ি, দুটো এক জায়গায় করে 1.5 একর 3 একরের উপরে এটা তৈরি করবে। আচ্ছা, তারপরে ওইটার মধ্যেই দেখলাম যে ওখানে আরো এই মিনিস্টার্স হোস্টেল, সিনিয়র সেক্রেটারিজ হোস্টেল এগুলা করেছে। এক একটা দৈর্ঘ্য মানে স্কোয়ার ফুটেজে আপনার 3.5 থেকে 5,000 স্কোয়ার ফিটের। এই খলিল সাহেবও তার মধ্যে একজন ওখানে থাকে আর কি। তো এরা, আমার যেটা মনে হয়, যে আমি কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছি এটার উপরে, যে এই যে ক্ষমতার যে দুর্বৃত্তায়ন হয়, এরা যখন, সত্যি কথা বলতে কি, আমাদের 2 জেনারেশন আগে সব ঠিকানা ছিল ধান ক্ষেত। তো ধান ক্ষেত থেকে সব আমরা এসে এই 5,000 স্কোয়ার ফিট মানে 3 একর জায়গার, বুঝলেন, আমাদের সব মাথা খারাপ হয়ে যায় ক্ষমতায় যারা থাকে। এবং এরা প্রত্যেকেই দেখবেন যত যেভাবে সম্ভব ক্ষমতা দীর্ঘায়িত করতে পারলে এই সমস্ত বড় বড় বাড়িতে থাকা যাবে, এইগুলাই চলতে থাকে। এবং এখন ডক্টর ইউনূস সহ, আমি তার নাম ধরেই বলছি, যে তার মতিগতি আমার ভালো মনে হচ্ছে না। যদি তাই হতো তাহলে তো উনি ডিপি ওয়ার্ল্ড, তারপরে মানবিক করিডোর, এই ধরনের অহেতুক কতগুলো জিনিস, তারপরে ম্যান পাওয়ারের লাইসেন্স কেমন, তারপরে কি গ্রামীণ বিশ্ববিদ্যালয়, এগুলো উনি করতে যাবেন কেন? ওনার দরকার ছিল যে নির্বাচন ব্যবস্থার সংস্কার। কি হতে পারতো সেটা? যে যারা এমপি হবে তারা শুধুমাত্র আইন প্রণয়ন ছাড়া তাদের অন্য কোনো কাজ থাকবে না, তাদের কোনো আর্থিক ক্ষমতা থাকবে না। এখন দেখেন প্রত্যেকটা এমপি তাদের বিভিন্ন জেলা যত আছে, কতগুলো কমিটির চেয়ারম্যান, তাদের ছাড়া টাকা রিলিজ হবে না এগুলো। তো যখনই আপনি তাদের কাছ থেকে এই ক্ষমতাগুলো নিয়ে নেবেন, দেখবেন ওখানে মানে তাদের আগ্রহ কমে গেছে। আর 2 নাম্বার, আমার কাছে যেটা সবচেয়ে মনে হয়, যে তারা এমপি হওয়ার আগে নমিনেশন পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের অ্যাসেট ডিক্লেয়ার করবে, এবং প্রত্যেক বছর তাদেরকে এই অ্যাসেটটা ডিক্লেয়ার করতে হবে, যে জনগণ বুঝবে যে তুমি 1 বছর এমপি থাকা অবস্থায় তোমার সম্পত্তির কি পরিমাণ কি হলো এটা। তো এটা তো তারা দিবে না, ডক্টর ইউনূসও তো দেয় না, বলবে যে স্যার আপনি তো দেন নাই, আমরা দিব কেন? এটা একটা অদ্ভুত একটা মানে এর মধ্যে পড়েছি আমরা এখন। না, অদ্ভুত, ঠিক আছে, কিন্তু পরিস্থিতিটা হলো যে এখান থেকে তো বের হতে হবে। বের তো এমনি হবে না। এখান থেকে কেউ কিন্তু সহসা ক্ষমতা ত্যাগ করে না। আপনি হোসেন মোহাম্মদ এরশাদের কথা দেখেন, খালেদা জিয়ার কথা দেখেন, তারপরে হাসিনার কথা দেখেন, এখন ডক্টর ইউনূসের, ক্ষমতার থেকে কেউ এমনি যায় না। এটা হলো বাস্তবতা। ক্ষমতা যতদিন থাকবে ততদিন আমার সুযোগ সুবিধা ভোগ করতে পারবো, আমি নানান রকমের মানে যা ইচ্ছা তাই করতে পারবো, আইনের শাসন মানব। কিসের আইন? হ্যাঁ, আইন কিসের? আমি কিচ্ছু মানি না এগুলা। তো এই মানসিকতার যতদিন পরিবর্তন না হবে, তো ততদিন আপনি নির্বাচন একটা দিবেন, ঠিক আছে, ভালো কথা, নির্বাচন হবে, আর এক দল আসবে, এসে তারাও একই কাজ করতে থাকবে। তো সাধারণ মানুষ যাবেটা কোথায়? যে নির্বাচন ছাড়া তো আর কোনো বিকল্প নাই, কেমন? তো আপনি বারবার করে আইন শৃঙ্খলার অবনতি, তারপরে বলছে জুলাই সন্দেহ, আপনারই এই যে দলটা এনসিপি নামে, ওটা ওনারই দল, এটা তো আর অস্বীকার করার উপায় নেই। তো তাকে যখনই তারা কোনো কিছু বলছে, এটা তারই কথা তারা বলছে আর কি, যে এটাকে যতখানি পিছানো যায় বা দীর্ঘায়িত করা যায়, তাহলে সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারবো। আর সত্যিকার অর্থে যদি আপনার এই দেশের কল্যাণের কথা আপনি চিন্তা করতেন, তাহলে তো আপনার যে কাজগুলো, আপনি তো মানে 10 মাসে 11 বার বিদেশে যান না, তাই না? আপনি যে মৌলিক সংস্কারগুলো ছিল, যে বিচার বিভাগকে কোনোভাবেই আমরা করব না, এটা হস্তক্ষেপ করব না, আইন তার নিজস্ব গতিতে চলবে, এবং যারা অন্যায় করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এই জিনিসগুলো, এই বেসিক কতগুলো জিনিস হলে মানুষের মনেও আস্থা ফিরে আসতো, যে না, এই তাহলে আমাদের একটা ভবিষ্যৎ আছে। তো এই জিনিসগুলো যতদিন আপনি দীর্ঘায়িত করবেন, ততদিন স্বাভাবিকভাবে মানুষের মনে সন্দেহ হবে যে আপনার আসল উদ্দেশ্যটা কি। আসল উদ্দেশ্য আপনার কাছে আপনি কি দেখছেন? না, উদ্দেশ্য, উনি তো বলছেন নির্বাচন দিয়ে চলে যাবেন। হ্যাঁ, তো চলে যাবেন, তো উনি তো যাচ্ছেন না। কথাটা ছিল যে উনি যেহেতু ডক্টর জাহেদ যে কথা বললেন, আপনি প্রত্যেকটা সেক্টরে আপনার ব্যর্থতা, তারপরে আপনি এগুলো ওন করছেন না। আপনি বলছেন, ও এই অবস্থায় কিভাবে নির্বাচন দিব, উনি বলছেন না, মানে ওনার সাঙ্গপাঙ্গ যারা তারা বলছে আর কি। তো উনি বলতে, তারা জুলাই সনদে আমি স্বাক্ষর করব না। তো
তো তিনি বললেন যে একটা গ্রুপ যদি না করে তাহলে আমি কিভাবে ইলেকশনের ডেট দিব। তো এখানে আপনার যে মানে মনের কি চিন্তা, এটা তো মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে জিনিসটা। আপনি ম্যান পাওয়ারের লাইসেন্স কিভাবে নেন আপনি আমাকে বলেন তো। যেটা আপনি যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হইতেন তাহলে এই সেক্টরটা আমরা সবাই জানি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সেক্টর। আপনার তো উচিত ছিল যে এই সেক্টর থেকে দুর্নীতি কিভাবে আমি দূর করব সেটা করব, কিন্তু আপনি না করে আপনি ওইটার একটা লাইসেন্সে ওইখানেও আমার ভাগ বসাইতে হবে। না, উনি দুর্নীতি করবেন না ওখানে। না, কোথায় করবে না? ওই কিতে ম্যান পাওয়ারের ব্যবসা। হ্যাঁ, তো তার মানে অন্যান্য যে ম্যান পাওয়ার এক্সপোর্টার যারা আছে, আদম ব্যবসায়ী যারা, তারা কি সব সাধু হয়ে যাবে রাতারাতি? এটা কোনো যুক্তি হলো? কিন্তু একটা দেশের পরিস্থিতিটা এটা তো স্বীকার করবেন যে যে অবস্থায় ছিল, হ্যাঁ, এটা সেখান তো- থেকে সেখান থেকে তো আচ্ছা, উনি- এইটা একটা সেখান ভালো থেকে প্রশ্ন। তো উনি আমি ফিরে বলি, আচ্ছা, অনেকে বলতেছে, প্রায় বলে যে উনি দেশটাকে মানে একদম ধ্বংসের হাত থেকে বাঁচাইছে। আচ্ছা, আপনি আমাকে বলেন, আমি তো অত লেখাপড়া জানি না, কেমন? তা আমি যদি ধরেন ডক্টর ইউনূসের জায়গায় আসতাম, তা আমি কি এই কাজগুলা করতাম না? আমি ব্যাংকের লুটপাটগুলা বন্ধ করতাম, আমি টাকা পাচারগুলা বন্ধ করতাম। এটার জন্য তো কোনো আপনার পিএইচডি হওয়ার দরকার নাই। ইটস নট এ রকেট সায়েন্স যে এই জিনিসগুলা, এইখানে এই জিনিসগুলা সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, এটা আমি করতে দিব না। তারপরে জিনিসপত্রের দাম, যে আগের থেকে একটা সোর্স থেকে আমদানি হয়তো স্বাভাবিকভাবে তারা মনোপলি ছিল ইন্ডিয়ার থেকে, এই যে পোলট্রি ফিডের কথাই বলি, এখন সেটা আপনি ওপেন করে দিচ্ছেন, অন্যান্য জায়গার থেকে আমদানি হচ্ছে, দাম কমে গেছে, তাই না? স্বাভাবিকভাবে ডিমের দাম কমছে, ব্রয়লার মুরগির দাম কমছে। আপনি জাস্ট একটা উদাহরণ দিলাম। তো আপনার যে বেসিক জিনিসগুলোর থেকে যদি আপনি, তো এইখানে ডক্টর ইউনূস না, এনিবডি, একটা কলা গাছও যদি ক্ষমতা মানে তার জায়গায় বসায় দিতেন, তারা একই কাজ করতো সবাই। তার কারণ তার অন্য কোনো অপশন তো ছিল না এটা ছাড়া। সেও কি এসে কি লুটপাট করবে নাকি? তাহলে তো জনগণ বলবে যে এটা কী ব্যাপার, কোথার থেকে। কিন্তু পরে আমরা তো তার যে কার্যকলাপগুলো দেখতে পাচ্ছি, সেইটার জন্য মানুষের মনে হতাশা এবং মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিচ্ছে যে এই জিনিসগুলো তো আপনার করার কথা ছিল না। আহসান মনসুর, উনি একটা, সবাই বলতেছে খুব বাংলাদেশ ব্যাংকের, আপনি জানেন যে সে এখন বিদেশে। ইতিমধ্যে সে অলরেডি প্রায় 3 মাস দেশের বাইরে। আপনি একটা দোয়া তুলছেন কি আমি কি অর্থ পাচারকৃত অর্থ ফেরত আনবো। আপনি খুব ভালোভাবে নিজেই বলছে যে এটা 5 বছরের আগে হবে না। তাহলে আপনি বারবার একই এজেন্ডা নিয়ে বিদেশে কেন যাচ্ছেন? আপনি তখন জানেনই যে এটা সম্ভব। তাহলে আপনি এই দেশের টাকা মানে জনগণের ট্যাক্স পেয়ারের টাকা খরচা করে বারবার আপনার দুবাই দেখেন, বসুন্ধরার মানে মালিকের কে আপনি বাংলাদেশ ব্যাংকে কফি খাওয়াইতে ডাকছেন, খুনের আসামি, অর্থ পাচার, তার বিরুদ্ধে মামলা আছে, দুদকের মামলা আছে, দুর্নীতির মামলা আছে, সেই লোককে কি আপনি বাংলাদেশ ব্যাংকে ডেকে কফি খাওয়াইতে পারেন? তারপরে বলতেছে আমরা চেষ্টা করতেছি ওদের কাছ থেকে মানে মানে আপোষে টাকা পয়সা ফেরত আনা যায়। এটা কি মানুষের মনে যে নানান প্রশ্ন দেখা দিচ্ছে এইসব কারণেই। অনেক ধন্যবাদ আপনাকে।